আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে আমি সোনালী। প্রথমে যে খবরের দিকে নজর রাখছি, আসন্ন বিধানসভা উপনির্বাচন উপলক্ষে রায়গঞ্জ সফরে এলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন দুপুরে রায়গঞ্জে এসে দলীয় কার্যকর্তাদের সাথে বৈঠক করেন। তাকে স্বাগত জানান জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার ও বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ। এদিন বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, বিজেপির বিভিন্ন সভা সমিতিতে সাধারণ মানুষের উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। বিগত দিনে রায়গঞ্জ পৌর নির্বাচনে বিজেপিকে প্রচার করতে দেওয়া হয়নি, কিন্তু বিজেপির প্রতি রায়গঞ্জের মানুষের ভালোবাসা আছে, তার প্রমাণ মিলেছে গত বিধানসভা ও লোকসভায়। গত বিধানসভায় বিজেপি যাকে প্রার্থী করেছিল তিনি জিতে ধোঁকা দিয়েছেন, লোকসভায় মানুষ তাকে শাস্তি দিয়েছে। জয় শ্রীরাম বলেন। সভা সমিতি র্যালি হয়েছে, তাতেও খুব উৎসাহ দেখেছি সাধারণ মানুষের। বড় সভা সমিতি স্ট্রিট কর্নার। গত আগের যে মিউনিসিপ্যালিটি নির্বাচন হয়েছিল, লড়েছিলাম, সেখানে আমাদের প্রচার করতেই দেওয়া হয়নি, অনুমতি ক্যান্সেল করা হয়েছিল। আমরা বাইকে করে জোর করে বেরিয়ে র্যালি করেছিলাম, লড়াই হয়েছে অনেক। পুলিশ প্রশাসন সরকার যেটা করার করে, কিন্তু সাধারণ জনতার যে ভালোবাসা বিজেপির প্রতি চিরদিন আছে, এবং সেটা আমরা গত লোকসভা, এই লোকসভা, মাঝখানে বিধানসভায় বারবার জিতেছি, যথেষ্ট লিড নিয়ে জিতেছি। সেই জন্য দ্বিতীয়বার লোকসভা আপনারা জিতিয়েছেন, তার জন্য অভিনন্দন। আবার বিধানসভা জিতবেন, তার জন্য অগ্রিম অভিনন্দন। কিন্তু টিএমসি তাকে আবার প্রার্থী করেছে। তারা যেভাবে বাই ইলেকশন জিতে শক্তি সামর্থ্য প্রশাসনকে লাগিয়ে চেষ্টা করবে, কিন্তু এখানকার জনতা বিজেপির সঙ্গে আছেন। আর আপনারা যারা এখানকার কার্যকর্তারা, তারাও জানেন নির্বাচন লড়তে, জিততে। আসন্ন রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে সোমবার শহরে অনুষ্ঠিত হলো নির্বাচনী আলোচনা সভা। উত্তর দিনাজপুর মহিলা তৃণমূল কংগ্রেসের সৌজন্যে রায়গঞ্জের বিধান মঞ্চে এই সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস অঙ্গনওয়াড়ি আশাকর্মী সহায়িকা সংগঠনের রাজ্য সম্পাদিকা অনন্যা মজুমদার, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী চৈতালি ঘোষ সাহা, শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিল্পী দাস, তৃণমূল কংগ্রেসের নেতা তিলক চৌধুরী সহ অন্যান্যরা। আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। পাশাপাশি লোকসভার পরাজয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এবারের উপনির্বাচনে জয়ের ব্যাপারে 100% আশাবাদী পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস অঙ্গনওয়াড়ি আশাকর্মী সহায়িকা সংগঠনের রাজ্য সম্পাদিকা অনন্যা মজুমদার। আমাদের আজকে নির্বাচনী একটা কর্মসূচি, আমাদের যে 25 নং রাজ্য বিধানসভার যে আজকে নিয়ে ভোট হচ্ছে, তার জন্য আমরা সবাই একত্রিত হয়ে দাদার হয়ে প্রচারের জন্য আজকে এখানে এসেছি। আমরা 100% আশাবাদী। আমাদের কাছে দুঃখজনক, এবং আমরা ভাবতেও পারিনি যে আমরা এরকম একটা ফলাফল হবে, কিন্তু এবারের নির্বাচনে আমরা সবাই কোমর বেঁধে লেগেছি, একদম মানে গ্রাসরুট লেভেল থেকে উপর অব্দি। আমরা জানি আমাদের সংগঠিতভাবে যেভাবে আমরা এবার লড়াই করছি আমাদের প্রার্থীর জন্য, তার জয়, এবং আগামী 13 তারিখ আমরা সবুজের আবির খেলব। আমাদের 5টা গ্রাম পঞ্চায়েত এবং একটা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি এবং 5টা আমাদের গ্রাম পঞ্চায়েত আছে, যেটা এই নির্বাচনী এলাকার মধ্যে পড়ে। সেই এলাকার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের নিয়ে আজকে এখানে অনুষ্ঠান। দূর সম্পর্কের আত্মীয় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শারীরিক হেনস্থার শিকার হলেন এক তরুণী। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গত 22শে জুন এই ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার ডালিমগাঁওয়ের লক্ষ্মীপুর এলাকায়। আক্রান্ত তরুণী বর্তমানে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের শয্যায় শুয়ে এদিন কান্নায় ভেঙে পড়েন বছর 26-এর আক্রান্ত ওই তরুণী। তিনি জানান, বেশ কিছুদিন ধরে কমল বর্মন নামের এক বিবাহিত যুবক তাকে নানান মাধ্যমে প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু তরুণী তাতে রাজি না হওয়ায় শুরু হয় অশ্লীল কটূক্তি। তিনি জানান, রাস্তা দিয়ে যেতে আসতে তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় কটূক্তি করছিল কমল। তরুণীর মা কমলের স্ত্রী শোভা বর্মনকে বিষয়টি জানালে শোভা তার স্বামীর পক্ষে সরব হয়ে দুর্ব্যবহার করে। এরপর ওই তরুণী স্থানীয় প্রধান এবং পাড়া প্রতিবেশীদের জানালেও কেউ পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ। শেষমেশ মেয়েটি প্রতিবাদ করতে গেলে কমল ও তার স্ত্রী মিলে তাকে বেধড়ক মারধর ও শারীরিক হেনস্থা করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় ওই তরুণীকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে।
তিনি কমল বর্মন, শোভা বর্মন এবং সাগর বর্মন নামের 3 জনের বিরুদ্ধে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন। কালিয়াগঞ্জের এই ঘটনার পাল্টা অভিযুক্ত ব্যক্তিও থানায় লিখিত অভিযোগ করেছে। গোটা ঘটনা নিয়ে তরুণীর বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ এনেছে অভিযুক্ত। তার দাবি, ওই তরুণী যে সমস্ত অভিযোগ এনেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। পাড়ার একটা ছেলে মানে মামা হয় সম্পর্কে, সে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, সেটা আমি মানা করে দিয়েছিলাম। তারপর মানা করার পরে আমাকে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করতো। মানে ওদের দোকান আছে আমাদের পাড়ায় একটা, ওদের দিয়ে আমাদের আসতে হয়। ওখানে দিন রাত গাঞ্জা ফুকে, অধিবেশন গাঞ্জা ফুকে আমাকে মানে উলবাল কথা বলে যে, তো এগুলো কথা আমি না সহ্য করতে পারে মাকে বলেছি, মাকে জানিয়েছি ব্যাপারটা। তো মা গিয়ে ওর বউকে বলেছে, তো ওর বউ বলছে যে তোমার মেয়ে অতটাও সুন্দরী না যে আমার বর তোমার মেয়েকে ডিস্টার্ব করবে, আর ও যদি করেও থাকে তো এমন কি মহাভারত শুদ্ধ হয়েছে। এভাবে বলার পরে আমি প্রধানকে আর কি জানাই, কারণ আমার বিষয়টা ভালো লাগেনি ওনার। আমি চেয়েছিলাম যে আমার কাছে মাপ চেয়ে নেবে, বাস সব ঠিক হয়ে যাবে, আমি বাড়াতে চাইনি। বাট প্রধানকে জানানোর পর প্রধান বলছে যে এসব কথা কাউকে জানাজানি করো না, তোর নিন্দা হবে মানে এভাবে বলছে। তো আমার ভালো লাগেনি ওনার উত্তরটা। তারপরে আমি পাড়ার লোককে জানাই আর কি, আরো যারা আছে সবাইকে জানাই, কিন্তু ওকে সবাই আর কি ভয় পায়, কারণ ও কোনো কিছু হলে সেটা হাতিয়ার নিয়ে মারতে আসে না, এরকম কিছু মানে মুখের কথা আর কি নেই। তো ওকে সবাই ভয় পায়, তো কেউ আগাতে আসে না। তো আমি ওখানে বলতে গেলাম ওর বউকে যে তুমি যে আমার মাকে এভাবে বলেছো, তো তোমার বউ যে আমাকে মেসেজ করে না, আমার ফোনে মানে আমাকে কন্টিনিউ ফোন করে, আমি ওগুলো দেখাতে গেছি, কথা না শুনে উল্টা ওর বউ আমাকে চুলের মুঠি ধরে আমাকে হাত ধরে পিছনে, আর ওর বর এসে আমাকে ঘুষা মারে, আমার দাঁত এখানে ঠেকে নিয়েছে, আর বড় একটা কাঠের বাটা মেনে জোরে মাথায় বাড়ি মেরেছে, এখানে একটা আর এখানে একটা। তারপর আমি জোরে চিল্লিয়ে উঠেছি। তারপরে মা আর কি ওখানে বটে গাছ আছে আমাদের পাড়ার মধ্যে একটা, ওখানে সবাই বসে আড্ডা মারে, তো মা ওখানেই ছিল। তো মা দৌড়ে আসে আমাকে, তখন এই অবস্থা মা আমাকে বাঁচাতে আসে, তো মাকেও ধরে মারে। হ্যাঁ হ্যাঁ, আমি শুধু বলতে গেছিলাম যে আমার সাথে এরকম করো না, মানে আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওর মানে আমাকে অলরেডি হুমকি দিয়েছিল, মানে এই ঘটনাটা হওয়ার আগে আমাকে হুমকি দিয়েছিল, অন্য কারো মেসেজ, অন্য একটা ফ্রেন্ডকে মেসেজ করে ও আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে যে ওকে বাড়াবাড়ি করতে বলিস না, নাহলে কিছু একটা হবে। অলরেডি আমাকে এরকম মার্ডার কেসের হুমকি দিয়েছিল। এখন কতটা আতঙ্কে আছে? আমার এখন খুব ভয় লাগছে। আমি যাই না, আমি তো বাড়ির লোককে মানে এই জন্য আমি এখানে আসতে দিইনি কাউকে। আমি চাই না যে আমার কাছে যদি এখানে আসে, তো বাড়িতে আমার দাদু দিদা আছে, তো ওদেরকে যদি মারে, এখানে আমার মা আর ভাই থাকবে আমার সাথে, ওদেরকে যদি মারে, এখানে বললাম যে আমি দেখে নেবো, তোমরা বাড়িতে থাকো, ভালো সবাই একসাথে থাকো। আমাকে ওদের উকিল ফোন করে বলছিল যে তোমার যেহেতু মাথা ফেটেছে কম্পেনসেশন দেবে। আমার কম্পেনসেশন টাকা পয়সা কিছু চাই না, আমার জেল চাই। প্রধান আমাকে প্রথমে আমি থানায় গেছিলাম চেষ্টা করতে, তো আমাকে ফোন করছিল প্রধান, ফোন করে বলছিল কি অবস্থা তোর। তো আমি বললাম যে আমার মাথা ফেটে গেছে, এরকম এরকম। আমি ওকে ফটো পাঠাই। তবে প্রধানকে জানানোর পর 10-15 মিনিট পরে দেখছি, মানে 20-25 মিনিট পরে দেখছি ওদের বাড়ির লোক আমার নামে মানে মিথ্যা কেস করতে আসছে যে আমি ওদেরকে মারতে গেছিলাম। তো বুঝলাম এই ঘটনাটা প্রধানের কাজ। অভিযোগ করছেন, নাম কি? কমল বর্মন। আর কি আছে? ওনার স্ত্রী? ওনার স্ত্রী শোভা বর্মন। সেরকম কিছু বিষয় না। 2021 সালে সামান্য একটা বিষয় নিয়ে, মানে ও পোস্টেড ইসে করতো, নোংরামি কাজ করতো, সেগুলো বিষয় নিয়ে 2021 সালে ওর সাথে ছোট্ট একটা ঝামেলা হয়েছিল। ওই ঝামেলাটা নিয়েই ও বারবার 2024-এ আজকে আসে নিয়ে ও 2021 থেকে বাড়ির থেকে বাইরে চলে গেছিলো। বাইরে যাওয়ার পরে 2024-এ ইলেকশনের আগে ও বাড়িতে আসে। বাড়িতে আসার পর এই প্রতিশোধটা নেওয়ার জন্য আমার সাথে মানে এরকম কিছু হেনস্থা করার জন্য আমাকে এরকম কিছু করতেছে। শনিবারে রাত্রেবেলা ঘটেছিল যেটা আমি যখন রাত 8:30 বাজে, তখন আমি দোকানের মাল নিয়ে আসে, টোটো করে দোকানের মাল নিয়ে আসে। বাড়িতে যখন ঢোকার পর দোকানে আমি ঢোকার পর আমি তলা পরে দোকানের পাশে ফ্যান চালিয়ে বসলাম। হট করে ও আসে নিয়ে, ওর ভাই 3 মা ছেলে মিলে বাড়িতে আসে। ওর ভাই দোকানের বাইরে দাঁড়িয়েছিল এবং কি ওর মা আর ও মিলে আমার দোকানের ভিতরে আমাকে দোকানের ভিতরে ঢুকে হেনস্থা করার চেষ্টা করে এবং কি আমার হাতে কামড় দেয়। তখন আমি বাঁচানোর তাগিদে ওকে ধাক্কা দিই। ও ধাক্কাতে ওর যে আমার যে দোকানের যে পিলার আছে, ওই পিলারের সাথে যায় মাথায় ওর আঘাত পড়ে এবং কি মাথা ফেটে রক্ত পড়ে। হ্যাঁ, অবশ্যই আমি থানায় লিখিত অভিযোগ করেছি।
আমিও এটার ও যেরকম বলছে আমিও মানে এটার সবিচার চাই। আমি এটুকুই বলবো, যেটা আমার বিষয়ে ও মানে এত কিছু ইসে করছে সেটা কোনো কিছুই না, ও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এদিকে এই ঘটনা নিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি কি বলছেন শোনাবো আপনাদের। না, এটা মিথ্যা কথা। এটা শুনেন, আমি যখন শিলিগুড়ির দিকে যাচ্ছিলাম গত শুক্রবার, সে ফোন করলো যে দাদু এরকম কমল আমাকে মেসেজ করেছে। কি মেসেজ করছে? বলছে এরকম প্রেমের প্রস্তাব দিচ্ছে। বলছে এরকম করছে, ঠিক আছে তাহলে শুনতে হবে, শুনে জানাচ্ছি। তারপর বলছে মেয়েটা দাদু কালকে মিটিং ডাকতে হবে। তাই আমি বললাম কালকে তো আমি তো এখন শিলিগুড়ি যাচ্ছি, আসি তাহলে, তারপরে তো নয় বসা যাবে। তারপরে তো গেছি, তো যাওয়ার পর শুনছি নাকি শনিবারে ওরা গণ্ডগোল করেছে, কিছু পাড়ার ছেলেপেলে নিয়ে গিয়ে মিটিং করতে চাইছিল। ও করার পর নিজেরা গণ্ডগোল করছে। তারপর যখন থানা টানা হয়ে যায়, তারপর আবার ফোন করি, তখন বলছে দাদু এরকম আছে, ইয়ে করছে। বলে আজ দেখো, আমি বললাম যে আমি আগে আসি, তারপর বসা যাবে, নাহলে তো তোমাদের মধ্যে গণ্ডগোল হবে। এইটুকুই বলছিলাম আমি। এখন কী জেনে কীভাবে করলো আমার যদিও জানা নেই, বা বলাও ঠিক না। যাই হোক, যদি ওই ছেলেটা অন্যায় করে তাহলে তার উপযুক্ত শাস্তি হোক, আমি এইটুকুই চাইবো। সোমবার 24শে জুন মহাকবি কালিদাসের জন্মজয়ন্তী পালিত হলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। সংস্কৃত বিভাগের পরিচালনায় প্রিয়রঞ্জন দাসমুন্সির হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক সত্যনারায়ণ চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন উপাচার্য ডক্টর দীপক কুমার রায়, ডিন ফ্যাকাল্টি অফ আর্টস কমার্স ও ল প্রশান্ত কুমার মহলা সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে কালিদাসের জীবনী ও তার সৃষ্টি নিয়ে বিশদে আলোচনা করা হয়। আজকে আমাদের সংস্কৃত বিভাগের পক্ষ থেকে কালিদাস জন্মজয়ন্তী পালন করা হচ্ছে এবং এই জন্মজয়ন্তী পালন অবসরে আমাদের এই সভায় উপস্থিত হয়েছেন মুখ্য অতিথি রূপে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সত্যনারায়ণ চক্রবর্তী, যার কি এই কালিদাসের উপরে অনেক কিছু গবেষণা কাজ আছে এবং তিনি কেবল ভারতবর্ষে না, ভারতের বাইরে 49টি দেশে তিনি ঘুরেছেন এবং কালিদাসের উপরে তার অনেক কিছু গবেষণাধর্মী প্রবন্ধ আছে। সেই সত্যনারায়ণ চক্রবর্তী আজকে আমাদের মুখ্য অতিথি রূপে উপস্থিত হয়েছেন এবং আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি এখানে ভাষণ উপস্থাপন করবেন। অবশ্যই অনেক কিছু উপস্থাপন করবেন উনি, ওনার যেহেতু কাজটাই কালিদাসের উপরে, এই জন্য ছাত্রছাত্রীরা যারা কালিদাসকে নিয়ে কাজ করতে এখনো ইচ্ছুক তারা অবশ্যই উপকৃত হবে, এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। আগামী 28শে জুন থেকে 3 দিন ব্যাপী রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক মানের চিত্র প্রদর্শনী। সেই উপলক্ষে সোমবার রায়গঞ্জে একটি সাংবাদিক বৈঠক করা হয় শহরের অ্যাবাকাস সংস্থার পক্ষ থেকে। কমিটির সভাপতি অঞ্জন রায় জানান, বড় মাপের আর্ট এক্সিবিশন রায়গঞ্জ তথা জেলায় তেমন হয় না, কেননা জেলায় কোনো স্থায়ী প্রদর্শনী হল নেই। বহু চেষ্টার পর এবারে এক্সিবিশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 28 থেকে 30শে জুন এই এক্সিবিশন হবে গীতাঞ্জলি সিনেমা হল সংলগ্ন বিজয়া ভবনে। সেখানে প্রথিতযশা চিত্রশিল্পীদের পাশাপাশি রায়গঞ্জের স্বনামধন্য শিল্পীদের ছবি প্রদর্শিত হবে। এছাড়াও একটি ওয়ার্কশপও অনুষ্ঠিত হবে, যাকে ঘিরে উচ্ছ্বসিত শহরের চিত্রশিল্পীরা। আমাদের উত্তর দিনাজপুর জেলায় আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে বাংলার বিশিষ্ট এমিনেন্ট আর্টিস্টদের নিয়ে একটি আর্ট এক্সিবিশন করা। তো আমাদের এখানে যারা উত্তর দিনাজপুর জেলার বিশিষ্ট আর্টিস্টরা আছেন, সিনিয়র আর্টিস্ট, তারা মিলে আমরা সিদ্ধান্ত নিয়ে একসাথে মিলে গ্রুপ করি একটা। এই গ্রুপটির নাম হয় অ্যাবাকাস। শর্টে আমাদের যারা নাম কজন আর্টিস্ট আছে তাদের নামের অধ্যাক্ষর দিয়েই এই সংস্থার নাম অ্যাবাকাস। তাদের উদ্যোগেই আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো যে রায়গঞ্জের সুষ্ঠু কালচারকে যাতে ফিরে আসে এবং মানুষের জীবনে যে সৌন্দর্যের অবকাশ, সেই সৌন্দর্য দেখার যে সুযোগ, এটা সচরাচর কলকাতায় না গেলে আমাদের ঘটে না। মাঝে মধ্যে কোনো দু একটা অনুষ্ঠান আমাদের রায়গঞ্জে হয়ে থাকে, তবে খুব একটা হয় না, কারণ কি এখানে কোনো পার্মানেন্ট হল নেই আর্ট এক্সিবিশন করার মতো। কেউ আমরা বাইরে ইনস্টিটিউটের প্রাক্তন উন্মুক্ত ময়দানে আমরা কিছুটা করে চেষ্টা করেছি, আগে অভিজিৎ এবং অন্যান্যরা চেষ্টা করেছে, আমরাও করেছি আরেকবার লাস্ট 2 বছর আগে আরকুডার নামে। তো আমরা চাচ্ছি যে আমাদের একটা পার্মানেন্ট আর্ট হল হোক, যেখানে আমরা আর্ট এক্সিবিশন করতে পারবো। তো
তো এতদিনে আমাদের যে মনের বাসনা ছিল যে রায়গঞ্জ একটি জেলা, উত্তর দিনাজপুর জেলা, এই জেলায় একটি আর্ট এক্সিবিশনের হল নেই, সেটা খুব দুঃখজনক ঘটনা। তো অনেক চেষ্টায় আমাদের এখানে বিজয়া ভবনে যে হলটি আছে তার দেওয়ালগুলোকে আমরা আর্ট এক্সিবিশনের হল হিসাবে বানিয়ে আমরা চাচ্ছি যে এখানে একটা এক্সিবিশন হল হোক, বাইরের এবং আমাদের জেলার বিশিষ্ট যুব এবং যারা কিশোর, যারা আঁকা শেখেন বা যারা সৃষ্টিকে ভালোবাসেন, তাদেরকে একসাথে এনে একটি সুন্দর পরিবেশ রচনা করতে, যেখানে মানুষ আনন্দ পাবে এবং সুস্থ সংস্কৃতির চর্চার একটি জায়গা বলে পরিচিত হবে। জুনিয়র ফুটবলারদের কথা মাথায় রেখে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হয়েছিল জুনিয়র ফুটবল লীগ। অনূর্ধ্ব 15 ফুটবলারদের সামনের সারিতে নিয়ে আসতেই জেলা ক্রীড়া সংস্থার এমন উদ্যোগ। সোমবার স্বর্গীয় রথীন্দ্রনাথ সরকার জুনিয়র ফুটবল লীগের শেষ ম্যাচ অনুষ্ঠিত হলো রায়গঞ্জ স্টেডিয়ামে। এদিন লীগের শেষ খেলায় পরস্পরের মুখোমুখি হয় রায়গঞ্জ স্পোর্টস ক্লাব এবং রায়গঞ্জ একাডেমি অফ ফুটবল। এদিনের লীগের খেলায় 2-0 গোলে রায়গঞ্জ একাডেমি অফ ফুটবলের বিরুদ্ধে জয় পায় রায়গঞ্জ স্পোর্টস ক্লাব। রায়গঞ্জ স্পোর্টস ক্লাবের পক্ষে গোল দুটি করেন রাহুল হেমব্রম এবং দেবরাজ বর্মন। 4টি জুনিয়র ফুটবল দলকে নিয়ে লীগ ফরম্যাটে শুরু হয়েছিল এই ফুটবল প্রতিযোগিতা। সোমবার লীগের শেষ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের শিরোপা পান রায়গঞ্জ স্পোর্টস ক্লাবের রাহুল হেমব্রম। এদিনে খেলা শেষে জুনিয়র ফুটবল লিগের চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেন উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। লীগ টেবিলে পয়েন্ট শীর্ষে থাকা দল হিসেবে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে উত্তর দিনাজপুর ডিএসএ কোচিং ক্যাম্প এবং রানার্সের শিরোপা অর্জন করে রায়গঞ্জ স্পোর্টস ক্লাব। ফেয়ার প্লে ট্রফি পায় ছত্রপুর জুনিয়র একাদশ। সর্বোচ্চ গোলদাতা শিরোপা পান পরমেশ্বর সেরেন এবং প্রতিশ্রুতিমান ফুটবলারের শিরোপা পান সায়ন ঘোষ এবং লতিফ শেখ। আমাদের উত্তর দিনাজপুর ডিএসএ পরিচালিত লেট রথীন্দ্রনাথ সরকার জুনিয়র ফুটবল লীগ প্রতিযোগিতা, যেটা 19 তারিখ থেকে শুরু হয়েছিল রায়গঞ্জ স্টেডিয়ামে, আজকে তার শেষ খেলা ছিল এবং লিগ পর্যায়ের খেলা ছিল। লিগে পয়েন্টের ভিত্তিতে আজকে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো উত্তর দিনাজপুর ডিএসএ কোচিং ক্যাম্প এবং রানার্স হলো রায়গঞ্জ স্পোর্টস ক্লাব। আজকে আমরা চ্যাম্পিয়ন রানার্স এবং ফেয়ার প্লে ট্রফি পেল ছত্রপুর জুনিয়র 11 এবং টপ স্কোরার অ্যাওয়ার্ড পেল পরমেশ্বর সরেন এবং আমরা কিছু প্রমিসিং ফুটবলার যাদের আমরা স্পট করলাম তাদেরও আমরা পুরস্কৃত করলাম এবং অনেক জুনিয়র ছেলে, অনেক বাচ্চা ছেলে এই প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা নিজেদের মুনশিয়ানা দেখিয়েছে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তীতে অন্যান্য সংবাদের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।